সিদ্ধান্তটা আমি নিয়েছি কারণ হচ্ছে যে আমি যখন আমেরিকায় ছিলাম, আমার ছেলে একটু বড় হচ্ছিল, ক্লাস 4-এ পড়ে, আমি আশেপাশের বাচ্চাদেরকেও দেখছিলাম যে ওরা খুব আমেরিকানাইজড। হ্যাঁ, আমার বাচ্চাও তাই, খুব স্বাভাবিক, সেটাই হবে। আমি আসলে এটা নিতে পারছিলাম না, কারণ আমি তো আমার বাবা মার সাথে এভাবে করে কখনো কথা বলিনি। আমার বাচ্চারা কেন, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট নো ওয়াই আই হ্যাভ টু ডু ইট, ইউ ডু ইট, এই কথা তো আমি আমার মাকে কখনো বলিনি। আমরা আসলে আমেরিকাকে মনে করি কি স্বপ্নের হরিণ, মানে ওখানে যেতে পারলেই যেন সব হয়ে গেল। কিন্তু আমেরিকার, আমার বর সবসময় একটা কথা বলে যে আমেরিকার গুড সাইড ব্যাড সাইড দুটোই আছে। ব্যাড সাইডগুলো হচ্ছে স্কুলে, পাবলিক স্কুলগুলোতে বাচ্চাদেরকে শেখাচ্ছে যে তোমার বাবা মার তোমার প্রতি এই কর্তব্য, কিন্তু বাচ্চাদেরকে এটা শেখাচ্ছে না যে ওর কি কর্তব্য বাবা মার প্রতি। তাতে করে বাচ্চারা বড় হয়ে বেয়ারা হচ্ছে। এখন এই যে বেয়ারা আমি বলছি তানভীর ভাই, এটা আমার কাছে বেয়ারা, ওদের কাছে এটাই কাজ হয়। যে আমি আমেরিকায় তানভীর ভাই যে কয় বছর ছিলাম, আমি কাজের থেকে আমি আমার কলিগদের আড্ডা মিস করতাম বেশি। শুটিং এর মধ্যে যে আমাদের ফানটা হয়, হাসাহাসি হয় মেকআপ রুমে, সেটা খুব মিস করতাম। তো সেটা আমার কলিগদের সাথে আমার সবারই খুব ভালো যোগাযোগ আছে। আপনি আমার ফেসবুক দেখলে বুঝতে পারবেন, নিউ ইয়র্কে গেলে সবাই আড্ডাবাজি ছবি দেখে আমরা। আপনাদের দীর্ঘদিন ধরে একটা সংগঠন বিলং করেন আপনারা, আর্টিস্ট ইকুইটি আছে, ডিরেক্টরদের, আবার কম্বাইন্ড একটা ইকুইটিও রয়েছে। তো এগুলো আসলে কেমন কাজে দেয় বা কেমন মুভমেন্টটা কেমন? মুভমেন্ট আছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে প্রথমত রাইট জায়গায় মুভমেন্ট হয় না। হ্যাঁ, বা রাইট কথাটা রাইট জায়গায় কেউ বলতে পারে না, এটা আমার মনে হয়। আর আরেকটা যেটা মনে হয়, ওই যে আপনি আমাকে বললেন যে নূর আঙ্কেল মিনিস্টার ছিলেন অনেক বছর, সুবর্ণাপা সংসদে গেছেন, আমি ওনাদেরকে মেনশন করে বলছি কারণ ওনারাই আমাদের এক্সাম্পল, বলার সুযোগ আছে, তাই বলছি। আমার মনে হচ্ছে ওনারা যখন ছিলেন বা থাকবেন বা আছেন, তখন ওনাদের আসলে এই জায়গাগুলো নিয়ে আমি জানি না আসলে ওনারা কতটুকু কাজ করেছেন, নাকি ব্যর্থ হয়েছেন, নাকি অর্ধেক, বাট আমি মনে করি যে এই জায়গাগুলোতে অনেক বেশি, আমি মনে করি নূর আঙ্কেল আরো অনেক বেশি কাজ, অনেক কিছু করতে পারতেন যেটা উনি করেননি। এটা উনি শুনলে হয়তো উনি মর্মাহত হবেন, কিন্তু আমি বলতে বাস্তবতা যেটা আপনার জায়গা থেকে আপনি অবশ্যই বললেন। ধরেন এই সব ফাঁক করে অনেক রকম লেম প্রোডাকশন, কিছু তারকার নাম যেগুলো আমরা হয়তো লাইভে উচ্চারণ করতে পারবো না, সেগুলো চলে আসে, সেগুলো খেয়ালে বেখেয়ালে আমরা শেয়ারও করি, সেটা গানে অভিনয়ে প্রচুর ছড়াই গেছে। এগুলো কি সুযোগের বাজে ব্যবহার করেছে কিনা, মানে আপনার কাছে এই ইন্ডাস্ট্রি দৃষ্টিতে তো অনেকের একটা ক্লাউন যোগ হয়েছে, মানে উদ্ভট কাজ করলে তাকে নিয়ে আবার মানে গণমাধ্যমে চর্চা, মানে হয়েছে কি তানভীর ভাই, মাথা ধরে না, মাথা তো ধরেই, খুবই বিরক্ত লাগে, শাট করে চেঞ্জ করে চলে যাচ্ছি। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা বিগত 20 বছরে আমরা আসলে এগোইনি, সামনের দিকে যাইনি, আমরা পেছনের দিকে গিয়েছি, যেটার জন্য দায়ভার সবারই নিতে হবে। জাকের আঙ্কেল মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, বাট আমাদের মিডিয়ার যে বড় বড় হোতারা ছিলেন তারাও দায়ী, তাদের পরে যারা আছেন সবাই দায়ী, আমরাও দায়ী, আমরা সবাই দায়ী এটার জন্য। আমরা সামনের দিকে যাইনি, আমরা পেছনের দিকে গিয়েছি, যেটা আমাদের ব্যর্থতা। রাইট। তো সেক্ষেত্রে আপনি এখন বলছেন গত 2 বছর ধরে আপনি বাংলাদেশে রয়েছেন এবং সন্তানদের নিয়ে এখানে মানে স্কুলে ভর্তি করেছি, এবং ওরা আসলে কিভাবে ব্রট আপ হচ্ছে বা এই আসার পর কেমন আপনার স্ট্রাগলটা কেমন গেল? যে কোনো জিনিসের প্রথম স্টার্টিং অনেক কঠিন থাকে। এই সিদ্ধান্তটা কেমন, এই সিদ্ধান্তটাও কেন নিলেন? এই সিদ্ধান্তটা আমি নিয়েছি কারণ হচ্ছে যে আমি যখন আমেরিকায় ছিলাম, আমার ছেলে একটু বড় হচ্ছিল, ক্লাস 4-এ পড়ে, আমি আশেপাশের বাচ্চাদেরকেও দেখছিলাম যে ওরা খুব আমেরিকানাইজড। হ্যাঁ, আমার বাচ্চাও তাই, খুব স্বাভাবিক, সেটাই হবে। আমি আসলে এটা নিতে পারছিলাম না, কারণ আমি তো আমার বাবা মার সাথে এভাবে করে কখনো কথা বলিনি। আমার বাচ্চারা কেন, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট নো ওয়াই আই হ্যাভ টু ডু ইট, ইউ ডু ইট, এই কথা তো আমি আমার মাকে কখনো বলিনি, বাবাকেও বলিনি। আর কিছুদিন থাকলে 911 কল করে দিতে এরকম? হ্যাঁ, এরকম তো অনেক আছে ঘটনা। হ্যাঁ, তোর বাবাই তো নিজেই পুলিশ অফিসার, এরকম ঘটনা সারাক্ষণই আমরা শুনতে থাকি। এবং ওর বাবা তো মানে রায়ান যখন ঘুমায়, আমার ছেলের নাম রায়ান যখন ঘুমায় তখন ও নিচে আস্তে আস্তে, জানো আজকে একটা বাচ্চা 911 কল করছে, মানে যাতে রায়ান না শুনে। আমি বলছি তুমি আস্তে আস্তে বলতে কোনো লাভ নেই, ও স্কুলে যাবে, স্কুলেই শিখবে, এগুলো স্কুলেই শিখাই দিবে, ওদের স্কুলে এটা শেখাচ্ছে। আমরা আসলে আমেরিকাকে মনে করি কি স্বপ্নের হরিণ, মানে ওখানে যেতে পারলেই যেন সব হয়ে গেল। কিন্তু আমেরিকার, আমার বর সবসময় একটা কথা বলে যে আমেরিকার গুড সাইড ব্যাড সাইড দুটোই আছে। ব্যাড সাইডগুলো হচ্ছে স্কুলে, পাবলিক স্কুলগুলোতে বাচ্চাদেরকে শেখাচ্ছে যে তোমার বাবা মার তোমার প্রতি এই কর্তব্য, কিন্তু বাচ্চাদেরকে এটা শেখাচ্ছে না যে ওর কি কর্তব্য বাবা মার প্রতি।
তাতে করে বাচ্চারা বড় হয়ে বেয়ারা হচ্ছে। এখন এই যে বেয়ারা আমি বলছি তানভীর ভাই, এটা আমার কাছে বেয়ারা, ওদের কাছে এটাই কালচার, ওদের কালচারটা এরকমই। কিন্তু আমি আসলে এই কালচারে আমার ছেলে মেয়েকে বড় করতে চাই না। একদম, যেমন একটু বয়স হলে বাবা মাকে ফেলেও চলে যায়, এটা ওদের নরমাল। কিন্তু এখানে তো এটা নিয়ে 20টা গান রচনা হয়ে যাবে। বৃদ্ধাশ্রম, তাই না? মানে সোসাইটিতে আমরা এইভাবে বিলং করি। এবং আমি মানে সবসময় চাচ্ছিলাম যে আমার বাচ্চাটা একটু দাদা নানা, এই মামা মামি চাচা চাচি, এই যে গ্রুমিং, দেখা হলে সালাম দেয়া, কেমন আছেন, আপনি বসেন। আপনি যদি আমার বাসায় কখনো যান, আমার ছেলে গিয়ে আপনাকে বলবে যে আঙ্কেল সালাম আলাইকুম কি মামা সালাম আলাইকুম, আপনি বসেন, মা নামাজ পড়ছে বা মা টয়লেটে, মা আসছে। এই জিনিসগুলো আমেরিকান বাচ্চাদের আসলে আমি এই সব কারণে আমি এনেছি। ওরা বর্ন সিটিজেন আছে তানভীর ভাই, ওরা যাবেই, আজকে হোক কালকে হোক। কিন্তু আমি মনে করি যে এই যে ভ্যালুজ, এই যে গ্রুমিং, এইটা যদি আমি ওদেরকে একটু করে দিতে পারি, এটা সারা জীবন ওদের ভিতরে থেকে যাবে। চমৎকার, একটা দারুণ মায়ের দায়িত্ব পালন করছেন। আপনি এসে কোন কাজটা করলেন? বা এসে আমি তেমন কোনো কাজ করিনি। আমি আগের মতো ওই যে সেই নাটক যে আপনি বলছেন, সেগুলো আমি ওইভাবে করে করতে চাই না। তানভীর ভাই, হ্যাঁ ফিল্ম করতে চাই, নাটকও করতে চাই। নাটক করতে চাই না, একটু আগে আমরা যেসব নাটক নিয়ে কথা বলছিলাম, মানে সেগুলো আমি করতে চাই না। তো ভালো ভালো আসলে এই কথাটা আমরা সবাই বলি, ভালো হলে করব, ভালো কিছু হলে করব। আসলে বিষয়টা এরকম যে আমার সাথে মিললে আমি করব। আচ্ছা আচ্ছা। এখন মেলার ব্যাপারে এখানে অনেক কিছু থাকতে পারে, যে সেই চরিত্রটি আমি করব কিনা। অভিনয়ের সাথে অবশ্যই আমি অভিনয় অবশ্যই করব, আমি অভিনয় করতে চাই, আমার সাথে মিলে গেলে আমি অবশ্যই করব। রাইট। এবং সেক্ষেত্রে ধরেন একদম সিনিয়ররা যে অনেকেই যদিও আমেরিকা কানাডা চলে গেছেন, তারপর বাংলাদেশে যারা রয়েছেন তারা বেশ কাজ করছেন, তাদের সাথে তাদের কাজগুলো বা তাদের সাথে ইন্টারাকশন? হ্যাঁ, সবসময় কথা হয়, সবসময় কথা হয়। হ্যাঁ, চঞ্চল ভাইও ওই দিন কথা হলো, তো বললো সুন্দরী হ্যাপি বার্থডে, কেমন আছো? তো আমি বললাম ভালো আছি, তোমার সাথে অনেকদিন দেখা হয় না, বলে কাজ করি চলো একটা। হ্যাঁ চলো, কাজ করলে অ্যাটলিস্ট যেটা হয় যে আমি আমেরিকা তানভীর ভাই যে কয় বছর ছিলাম, আমি কাজের থেকে আমি আমার কলিগদের আড্ডা মিস করতাম বেশি। শুটিং এর মধ্যে যে আমাদের ফানটা হয়, হাসাহাসি হয় মেকআপ রুমে, সেটা খুব মিস করতাম। তো সেটা আমার কলিগদের সাথে আমার সবারই খুব ভালো যোগাযোগ আছে। আপনি আমার ফেসবুক দেখলে বুঝতে পারবেন, নিউ ইয়র্কে গেলে সবাই আড্ডাবাজি ছবি দেখি আমরা, খুব ভালো লাগে যে বাংলাদেশটা বোধহয় উঠে নিয়ে গেছে, এজন্যই কলম্বাসের বংশধর বললাম। আপনি আমাকে দুটো প্রশ্ন করবেন, এনিথিং আপনার এখন যা মনে আসছে। তানভীর ভাই, আপনার এই যে মানে একটা সুন্দর কাজ করেন আপনি, আমি মনে করি যে এই যে মানুষকে প্রশ্ন করা, এটা আসলে প্রশ্ন না, এটা একটা মানুষের পুরো লাইফ ফিলোসফি জানা। কেমন লাগে আপনার এই কাজটা করতে? খুবই ভালো লাগে, মানে এক একটা মানে ধরেন আমার জার্নি মনে হয় একটা ফিল্ম দেখছি, মানে এক একটা মানুষের গল্প তো এক এক রকম, তাই না? এবং আমি আসলে ওই রকম প্রশ্ন উত্তর করিও না, একটু আড্ডাবাজি, ওই যে কোনো যে মুডে থাকেন। আজকে আপনি হয়তো খুব দারুণ জলি মুডে আছেন, সুন্দর আড্ডা হচ্ছে। আমি সব সময় থাকি, আপনি আমাকে বারবার ডেকেন প্লিজ। অবশ্যই আপনার সাথে আড্ডাটা কেবল শুরু হলো। হ্যাঁ, আমি জানতাম না বেসিক্যালি, এটা আমার ব্যর্থতা যে আপনি বাংলাদেশে আছেন এত দীর্ঘদিন। আমি ভাবছি যে আপনি বোধহয় ওপারে আছেন, বাট ভালো লাগে বলে, এবং আমি শিখি মূলত, মানে থাকে না যে অনেক কিছু জানা যায়, অনেক কিছু, অনেক নলেজ হয়। আড্ডা যে বললেন না যে আপনাদের সময় আড্ডা হতো, এখন হয় না, সত্যিকার অর্থেই আমি এগুলো মিস করি। এবং আমি পার্সোনালি আমি খুব আড্ডাবাজ, এবং আমি যতটুকু পারি যে বাংলাদেশে আমার কলিগ আপনাদের নিয়ে মাঝে মাঝে শীতে গ্রীষ্মে একটু এক হওয়ার চেষ্টা করি। আড্ডা মনে হয় না যে একটা টনিকের মতো কাজ করে? খুব 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 খুব, এটা খুব এসেনশিয়াল। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো ফিল্ম ডিরেকশন দিবেন? ও, এটা অনেকের প্রশ্ন, এবং অবশ্যই আমি এটা অলরেডি ঘোষণা দিয়েছি 2024-এ। আমি জানতাম না, কিন্তু আমার ভিতর থেকে আসছে। কনগ্রাচুলেশন। একটা আমরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল শুরু করছি, বাট আমার ডিরেকশনে একটা ঘোষণা আসবে খুব শিগগিরই, আপনারা অবশ্যই জানতে পারবেন, দোয়া রাখবেন। আমাদের সবাইকে একসাথে দাওয়াত দিবেন, ডেফিনেটলি। দেখি এবার আপনি সবাইকে একসাথে করতে পারেন কি। এটার একটা গ্র্যান্ড পার্টি আমি করব ইনশাআল্লাহ। এবার দেখব যে সবাই একসাথে হয় কিনা তানভীর তারকে দাওয়াত। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালোবাসেন, এটুকুই আমি বিশ্বাস করতে চাই। ঈদে আপনার বড় বড় মেমোরিজ রয়েছে, যেগুলো খুব ব্যস্ত সময় কাটিয়েছেন, দারুণ কিছু কাজ হয়েছে। কোন ঈদটা আপনার কাছে সেরা মনে হয়েছে আপনার ক্যারিয়ারে? আমার বিয়ের পরে 2009 সালে যে ঈদটা গেছে, সেই ঈদে আমার অনেক ভালো ভালো কাজ গেছে। মাসুদ হাসান উজ্জ্বলের কালো বরফ জমাট অন্ধকার, আকরাম খানের ফেরারি পাখি, এরকম মাহফুজ ভাইয়ের ডিরেকশনে বনলতা ঈদে গেছে আর কি, শুধু ঈদে। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো ভালো কাজ গেছে। সো ওই ঈদটা আমার মানে একে বিয়ে হয়েছে, বিয়ের পর প্রথম ঈদ, তারপর এত ভালো ভালো কাজ। আবার আমার শ্বশুরবাড়ির লোক হচ্ছে সবাই খুব প্রাউড ফিল করে যে রিচি সোলাইমান আমার মামি, আমার চাচি, আমার ভাইয়ের বউ
এরকম। সো ওনারা ওরকম ভালো ভালো কাজ দেখে ওনারাও খুব প্রাউড ফিল করেছে। গুগলে আপনাকে নিয়ে যা সার্চ হয় তো সেগুলো আমি একটু শুনতে চাচ্ছি। আপনার প্রেমের সংখ্যা কয়টা? অনেক অনেক, অগুন্তি। গুগলে এটাই সার্চ হয় না দিলে? কতগুলো প্রেম করেছে? আচ্ছা, আপনি সত্যি বলবো নাকি গুগলে? আজকে বলে ফেলেন। আচ্ছা, সত্যি সত্যি প্রেম 3টা সিরিয়াস প্রেম। ওকে, আপনার নাম মানে চলচ্চিত্র বা ছবিজের নামটা আর রিয়েল নাম কি এক আছে? একই, হ্যাঁ। আমার ডাক নাম হচ্ছে রিচি আর বাবার নাম তো সোলাইমান, তো রিচি সোলাইমান। কিন্তু আমার একটা বড় নাম আছে। 1982-তে 82 কি 81 এর দিকে বিশ্ব সুন্দরী নাম ছিল রিটা ফারিয়া। তো ওইটার নাম করে আমার বাবা আমার নাম রেখেছিলেন রিটা ফারিয়া বিনতে সোলাইমান। হ্যাঁ, তো তারপরে আমি যখন একটু বড় হওয়া শুরু করলাম, আমি বাবাকে নাটকে অভিনয় করা শুরু করলাম, বাবাকে বললাম যে এত বড় নাম তো হচ্ছে কেউ আমাকে চিনবেই না, এই নাম বলতে গেলে দাঁত ভেঙে যাবে সবার। তো তার চেয়ে আব্বু আমার ডাক নামটার সাথে তোমার নামটা লাগিয়ে দিই, যেমন টিভিতে অভিনয় করলে যেটা হতো বিটিভিতে নামটা জেনে নিত, ওরা একটা স্ক্রিনে দেখাতো। তো তখন আমি আমার নিকনেমের সাথে সোলাইমানটা অ্যাড করে দিই। আচ্ছা, তো ছেলেটা বলেনি এখন রিচি রাশেক বলবা? না, সবাই তো ভুল করে ওকে রাশেক সোলাইমান বলে। এবং সেটাতে আমার যে আমার একটু মাইন্ড করে, খুবই ভদ্র মানুষ, একদম বললাম তো, তার মতো ভদ্র দু একজন আমি কমই দেখেছি লাইফে। নিপাট ভদ্রলোক। থ্যাংক ইউ সালাম ভাই। মানে চাকরির অবস্থানটা কোথায়? মানে সে মাশাআল্লাহ রিসেন্টলি ডিটেকটিভ হলো। সো ডিটেকটিভ তো এনওয়াইপিডি মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিপার্টমেন্ট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার একটা ভালো প্রমোশন হলো, সেটা নিয়ে আমরা সবাই খুব খুশি। অবশ্যই।